আজ যার গল্পটি পড়ব তিনি নাদিন গার্ডিমার। তিনি দক্ষিণ আফ্রিকার একজন লেখক এবং রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি 1991 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। গার্ডিমার তার প্রজন্মের সবচেয়ে সম্মানিত মহিলা লেখকদের মধ্যে একজন ছিলেন। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। সারার পা দুখানি অচল হয়ে পড়ার আগে সে আমাদের কাছেই কাজ করত। খুবই মোটা ছিল সে, আর তার গায়ের রং ছিল হালকা হলদেটে বাদামি, যেন একটা বেলুনের মতো। বেলুন পোড়ালে যেরকম রংটা তার হালকা হয়ে যায়, পিগমেন্টের প্রাণী ও উদ্ভিদের তন্তুরঞ্জক পদার্থ বিশেষ পাতলা স্তরের নিচের মেদ বৃদ্ধি হলে সেটা টান টান হয়ে আরো বেশি পাতলা ভাবে ছড়িয়ে যায়। গিল্টি করা ছোট্ট সরু ফ্রেমের চশমা পরত সে, আর ভালো রাঁধুনি ছিল। মাখনের ব্যাপারে শুধু তার হাতটা ছিল দরাজ। তার সম্বন্ধে এই সব জিনিসগুলোই আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু এর উপর তার ছিল একটি মাত্র স্বামী, আইনসম্মতভাবে তার সঙ্গে গির্জায় বিবাহিত, আর ছিল 3টি ছেলে মেয়ে, রবার্ট, জ্যানেট আর ফেলিসিয়া, যাদের শিক্ষিত করে তোলাই ছিল তার সর্বক্ষণের চিন্তা। হেঁটে ঘরদোর পরিষ্কার করার সময় সে প্রায়ই লম্বা নিঃশ্বাস ফেলত। ভারী মানুষ যেমন করে থাকে, তখন কিন্তু সে তার ছেলে মেয়েদের কথাই চিন্তা করত। যখন মাংসওয়ালা মাংসের সঙ্গে মেটে পাঠাতো না, কিংবা সাপ্তাহিক কাছাকাছির মাঝখানে বৃষ্টি শুরু হয়ে যেত, তখন সে বলতো, হায় রে কপাল। যেন তার নিজের জীবনের ঝঞ্ঝাটগুলো দিয়ে বিচার করলে সে আশাই করতে পারে না যে তার দৈনন্দিন কাজগুলো এর থেকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। প্রথম প্রথম এই খেদোক্তের বাইবেল সুলভ ভনিতায় আমরা হাসাহাসি করতাম। আপাত দৃষ্টিতে ওটা এত মাত্রাতিরিক্ত মনে হতো, কিন্তু পরে আমরা বুঝতে পেরেছিলাম, হায় রে কপাল বলতো সে, আর সেটা ছিল জীবন সম্বন্ধে তার মন্তব্য। তার 3 ছেলে মেয়ের জন্য সে চিন্তা করত। সে চাইতো তারা যেন তাদের যথাযথ স্থান চিনে নিতে পারে। তাদের সে শিক্ষিত করে তুলতে চাইতো। সে চাইতো ছেলের যেন উপযুক্ত একটা চাকরি হয়। সে চাইতো মেয়েরা যেন নিষ্কলুষভাবে বড় হয়ে উঠে গির্জায় গিয়ে বিয়ে করে। এই ছিল সব। সব স্থানই যে তার ছেলে মেয়েদের যথাযথ স্থান, এই কথাটি চিন্তা করার পক্ষে ইহলোকের থেকে পরলোকের উপর চতুর ঝোঁক দেওয়া তার মিশন স্কুলের শিক্ষা তাকে যথেষ্ট বিপজ্জনক বা যথেষ্ট সাহসী বা যথেষ্ট মুক্ত বা নিদেন পক্ষে, এমনকি যথেষ্ট শিক্ষিত পর্যন্ত করেনি। কিন্তু সে শিক্ষা অন্তত তাকে এতটা টেনে তুলেছিল, যাতে করে তার মনে এইটুকু বিশ্বাস জাগাতে পেরেছিল যে তাদের যথাযথ স্থান আছে। সাদা চামড়াদের স্থানের একটা অংশ নয়, কিন্তু তাই বলে কোনো স্থানই নেই তাও না, তাদের নিজস্ব একটা স্থান। সে চাইতো সেটা যেন তারা পায়, আর সে চাইতো তারা যেন সেই স্থানেই থাকে। এটা যে সহজ নয় সেটা বোঝার মতো নির্বিবাদী বাস্তব না। কেন যে ওটা হতো কঠিন সেটা প্রশ্ন করার পক্ষে সে আবার ছিল যথেষ্ট প্রাচীনপন্থী। সে বলতো, এই জগৎ যেমন তোমাকে তেমন ভাবেই এখানে বাস করতে হবে।
তার ছেলে মেয়েদের জন্য সে সব জিনিস সে চাইতো, সেগুলো শুনতে খুবই সাধারণ লাগতো। সেগুলো কিন্তু সাধারণ ছিল না, অন্তত সেগুলো যেখানে সন্ধান করতে হতো সেখানে ছিল না। প্রথমে লোকেশনে তার এক আত্মীয়ের বাড়ি সে তার ছেলে মেয়েদের জন্য একটা ঘর ভাড়া করেছিল। সে তাদের খাবার দিত আর প্রতি রবিবার তাদের দেখতে যেত। তারা যেন নিয়মিত স্কুলে যায়, আর অন্ধকার হবার পর সারাটা সপ্তাহ যেন লোকেশনের মধ্যে ঘুরে না বেড়ায়, এটার উপর আত্মীয়টির নজর রাখার কথা ছিল। সারা জীবন প্রচণ্ডভাবে শিক্ষায় বিশ্বাস করত, তেমনি প্রচণ্ডভাবে ভয় করত অন্ধকারের আবিলতাকে। কিন্তু অচিরেই দেখা গেল রবার্ট তার স্কুলের দিনগুলোর বেশিরভাগই গল্ফের মাঠে ক্যাডির, গল্ফের বলবাহক কাজে কাটাচ্ছে। কেন, 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 এর লজ্জায় সারা আর্তনাদ করে উঠেছিল। আর রবার্ট তার হাতের মুঠি খুলেছিল, ভেতরটা একটা বিজ্ঞ বাদরের অপ্রত্যাশিত ছোট্ট হাতের মতোই গোলাপি। আর সেখানে তার তেলরুষ্ণতার ঘর্মাক্ত ছপেনি আর ট্রিকির দেখা দিয়েছিল। আর ফেলিসিয়া রাত্রে অন্ধকার ধোঁয়াচ্ছন্ন রাস্তাগুলো দিয়ে চিৎকার করে অন্য ছেলে মেয়েদের মতো ঘুরে বেড়াতো। অন্যদের পক্ষে এটা ঠিকই ছিল, তারা তো খিদমতগার আর বাচ্চাদের আয়াগিরি করবে, কিন্তু সারার বাচ্চাদের পক্ষে নয়। তাদের সে বোর্ডিং স্কুলে পাঠিয়েছিল, সেসব জিনিস তাদের প্রয়োজন তার দীর্ঘ একটা তালিকা এসে গিয়েছিল। আর চলেছিল পিছনের ফটকের উপর দিয়ে তার স্বামীর সঙ্গে মৃদু কণ্ঠে অন্তহীন জরুরি আলোচনা, আর মন্থর গতিতে হস্তান্তরিত হচ্ছিল ভাঁজ করা গোলাপি নোট আর তামাক রাখার সুতোর থলে থেকে হাফ ক্রাউন বার করে চলছিল গোনাগাথা। তাদের উপর শুধুমাত্র ঐশ্বর্য যে ব্যয় করেনি, ঐশ্বর্য তো অর্জন করা যায়, আবার হারানোও যায়। সে দিয়েছিল তার যথাসর্বস্ব, পোস্ট অফিসে রাখা তার 9 পাউন্ড, তার প্রতি মাসের মাইনে। তা সত্ত্বেও সেটা যথেষ্ট হয়নি, কারণ স্কুলটা ছিল নেটাল এ, আর বছরে সে যে মাইনে আর বছরে সে একবার তার ট্রেন ভাড়া দিতে পারত। সেজন্য ক্রিসমাস ছাড়া সব কিছুই তাদের কাটাতে হতো স্কুলে বাড়ি থেকে 300 মাইল দূরে। কিন্তু তারা শিক্ষা তো পাচ্ছিল। আমাকে তাদের চিঠি সে দেখাতো, সব বাচ্চাদের চিঠির মতোই আলগোছ, আবেগহীন, সাধারণ কিছু না কিছুর চাহিদা করে লেখা। কখনো কখনো আমি লজেন্স ইত্যাদি দিতাম ওদের পাঠানোর জন্য। উত্তরে আমি মেয়েদের মধ্যে ছোট জ্যানেটের কাছ থেকে ধন্যবাদ জানিয়ে লেখা একটি চিঠি পেয়েছিলাম। ভদ্র, কিন্তু উপহার পেয়ে উপহার পেয়ে খুশি হওয়ার সামান্যতম ইঙ্গিতও তার মধ্যে ছিল না। সারা সব সময় চিঠিটা পড়তে চাইতো। বুঝতাম সে দেখতে চাইছে চিঠিটা যথেষ্ট সম্মান দেখানো হয়েছে কিনা, সেটাই ছিল তার গুরুত্বপূর্ণ জিনিস। আবার যখন সে চিঠিটা ভাঁজ করত, তখন সে তার মুখে একটা পরম স্বস্তির ভাব দেখা যেত। হ্যাঁ, সে বলতো, এবার আমি জানি ওখানে ওদের দেখাশোনা ঠিক মতো হচ্ছে। ক্রিসমাসের সময় এলেই তাকে বাচ্চাদের বাৎসরিক ছুটি কাটানোর জন্য লোকেশনে একটা ঘর ভাড়া করতে দিতে আমার লজ্জা হলো। আমি তাকে বললাম, সে যদি চায় তবে তাদের সে তার নিজের সঙ্গে বাগানে এনে রাখতে পারে। তার কালো পোশাক আর ঝালর দেওয়া শাল গায়ে ছিল। দিল সে। পুরনো ভিক্টোরিয়ার যুগের কতগুলো চাল চলন সে আঁকড়ে থাকতো। তারপর স্টেশনে চলে গেল তাদের আনতে।
অনেক সকালেই সে যাত্রা করেছিল, তার পা আবার তাকে ভোগাচ্ছিল, তাড়াতাড়ি হাঁটতে পারছিল না। সারাটা দিন সে বাড়ি ছিল না। আমার একটু রাগই হয়েছিল, কিন্তু যখন দেখলাম তার 3 ছেলেমেয়ে নিয়ে সে বাড়ি ফিরছে, তখন তার মধ্যে একটা উৎসবের মেজাজ সম্বন্ধে সচেতন হয়ে আমি আর কিছু বললাম না। কিন্তু আশ্চর্য রকমের ভালো ছেলেমেয়ে ছিল ওরা। এমন ভালো ছেলেমেয়ে আমি আর কখনো দেখিনি। এত চুপচাপ, তাদের চলাফেরা এত বিনীত, খেলাধুলার প্রতি এত সংযত, অত্যন্ত বেশি রকমের ভালো। মেয়েরা সারার ঘরের দেওয়ালের ধারে রৌদ্রে এসে বসত নিঃশব্দে। ছেলেটা বসত বেড়ার গা ঘেঁষে আগাছার মধ্যে, তার কাঠি কুটো আর নুড়ি পাথর নিয়ে। মেয়েরা তাদের জামা কাপড় কাচত আর ক্রুশে করে লাল উলের টুপি বুনত। তারপর হাসি ছিল গোপন, তাদের হাসি ছিল গোপন, বাইরে কখনো প্রকাশ পেত না। ঝোপ জঙ্গলের গহনে কোথায় লুকানো এক ছোট্ট নদীর কুলকুল ধ্বনি কানে আসার মতো। তাদের স্মিত হাসি ছিল গাম্ভীর্যপূর্ণ আর সুন্দর, কিন্তু আনুষ্ঠানিক, আনন্দের নয়। ছেলেটা একেবারেই হাসত না। বাড়িতে আগন্তুক এক শিশুর ভুলক্রমে ফেলে যাওয়া একটা ওয়াটার পিস্তল আমি ওকে দিয়েছিলাম। পিস্তলটা ও নিয়েছিল যেন একটা প্রায়শ্চিত্ত হিসাবে। ওর বাক্সে ওটাও তুলে রেখেছে। মা ঠাকুরুন সারা গর্বিতভাবে হেসেছিল। হ্যাঁ গো, ওই পিস্তলটা পাওয়া ওর কাছে একটা মস্ত বড় জিনিস মা ঠাকুরুন। ও এখন ভাবছে যে ও বড় হয়ে গিয়েছে। বাগানের বাইরে ওদের যেতে দেওয়া হতো না। ওদের মা ওদের সঙ্গে থাকতো, কিংবা তার নিজের কাজে সে ওদের পাঠাতো। বাইরের দিকে তাকিয়ে ওরা ফটকের কাছে দাঁড়িয়ে থাকতো। রবার্ট একবার সারাটা সকাল উধাও হয়ে গিয়েছিল। দুপুরে খাবার সময় ফিরে এসেছিল পা ভর্তি ধুলো আর জামা কাপড়ে ঘাসের কুচি নিয়ে। সমস্ত সকাল সারা অনুরোধ করেছিল সে কোথায় গিয়েছে আমি জানি। আমি জানি গল্ফের মাঠে, আমি জানি গল্ফের মাঠে গিয়েছে। সারার পা আবার তাকে ভোগাচ্ছিল। তা না হলে তাকে খুঁজতে সে সেখানেই চলে যেত। ক্লান্ত আত্মনিপীড়নের সঙ্গে সে ছেলেকে অনেকক্ষণ ধরে বেশ মোক্ষমভাবে পিটিয়েছিল, কিন্তু ঠান্ডা মাথায়। ছেলেটা কেঁদেই চলেছিল, যেন মার খেয়ে নয়, হতাশায়। দিনের পর দিন সারা বাচ্চাটার পালিয়ে যাওয়ার কথা বলতো। ওই পালিয়ে যাওয়াটা থাকতো রান্নাঘরের দরজা দিয়ে বাগানে নেমে আসবার সময়। সারার উপর ন্যস্ত ঊর্ধ্বে তোলা সাদা সাদা 3 জোড়া চোখের মধ্যে। খেলায় রত ছোট ছেলেটার নতমস্তকে পড়া রৌদ্রের সাথে সাথে ওটা থিতু হয়ে বসত তার ঘাড়ে। ছেলে মেয়েদের সম্বন্ধে সারা বেদনাদায়ক কঠোর ছিল। সারাক্ষণ তাদের উপদেশ দিতে ভর্ৎসনা করত। সামান্যতম পদস্খলনে শুরু হয়ে যেত তার দুঃখ আর অসন্তোষের অবিরাম মর্মভেদী ছোটখাটো একটা বর্ষণ। বাচ্চাটার উজ্জ্বল স্ফুলিঙ্গের চারপাশ দিয়ে চুইয়ে পড়ত। অবিচলতা আর যুক্তির অবিশ্রান্ত সিঞ্চনকারী অটলতার চাপে স্ফুলিঙ্গ নিভে গিয়েছিল। আমি বলেছিলাম, আমার মনে হয় সে বোধহয় ছেলে মেয়েদের উপর বেশি কড়া। সেটা সত্যই ঠিক তা নয়, কিন্তু সেক্ষেত্রে আমি নিজেও পরিষ্কারভাবে বুঝতে পারিনি তাদের মধ্যে কি ঘটেছে, সে সম্বন্ধে আমার ধারণাটা কি। সে এক মুহূর্ত চিন্তা করেছিল, তারপর সরল তথ্য দিয়ে সে আর্জি করেছিল, কখনো না কখনো ওদের তো এর মুখোমুখি হতে হবে মা ঠাকুরুন। এখন থেকে যদি শেখে, তবে ওদের মন যা চাইবে তাই করতে পারবে না। পরে এই নিয়ে ওদের রাগ হবে না। ওদের শিখতেই হবে। সে বলেছিল, এবার কঠিন হয়ে ওদের শিখতেই হবে। আমার ধারণা ওদের কাছে সারা অত্যন্ত বিপজ্জনক ছিল।
ট্রেনে করে ওরা আবার ১ বছরের জন্য স্কুলে ফিরে গিয়েছিল। কে জানে তাদের মধ্যে কি হচ্ছিল সেটা বলা অসম্ভব। শুধু মেজো জানেট একটু কান্নাকাটি করেছিল। ওই ছিল ওদের মধ্যে বুদ্ধিমান। সারা মুখে বলেছিল ও একজন শিক্ষিকা হবে। এখনই ও স্ট্যান্ডার্ড 5-এ পড়ছে। যদিও ২ বছরের বড় আর দৈহিক দিক থেকেও বেশ পরিণত এক যুবতী, ফেলিসিয়াও সেই একই ক্লাসে ছিল। তার সম্বন্ধে পরিকল্পনাগুলো ছিল আবছা, কিন্তু জ্যানেট সম্পর্কে নিশ্চয়তার ভরসায় সারা কখনোই না হেসে থাকতে পারত না। জ্যানেটের একটা স্থান আছে। আমাদের বাগানে তারা ফিরে আসেনি। বছরের মধ্যেই সারার পায়ের অবস্থান ক্রমশ অবনতি ঘটতে থাকলো। তাকে চাকরি ছেড়ে দিতে হলো। সে গিয়ে লোকেশনে থাকতে লাগলো। আর কোনো রকমে কিছু কিছু কাপড় চোপড় বাড়িতে নিয়ে গিয়ে কাচবার কাজ জোগাড় করেছিল। তবে বোর্ডিং স্কুলের অবশ্যই সমাপ্তি ঘটেছিল। শুধুমাত্র তার স্বামীর রোজগারে লোকেশনে খাওয়ার খরচ আর ভাড়া তা করা সম্ভব নয়। তাই ছেলেমেয়েরা বাড়ি ফিরে এসেছিল। তাদের মায়ের সঙ্গেই থাকছিল। তারা লোকেশনের স্কুলে যাচ্ছিল। আমার সঙ্গে দেখা করতে এসেছিল সে ব্যাকুল হয়ে। প্রচণ্ড আবেগ দেখে বুঝতে পারলাম তারা পা রাখার একটা জায়গা হারিয়েছে, কিন্তু তাদের পিছলানো পায়ের একটা প্রতিবন্ধক ঘুরছে। আর তাদের শিক্ষা যদিও অত উৎকৃষ্ট ধরনের হবে না, তবু সে নিজে তাদের শেখাতে পারবে কোন পথে তাদের যাওয়া উচিত। এই সান্ত্বনা থেকে আরাম খুঁজছে। আমাকে এই সব কথা বলতে বলতে সে রান্নাঘরের চেয়ারে বসেছিল। ক্রেপ ব্যান্ডেজ জড়ানো তার থামের মতো পা দুখানা সন্তর্পণে নামিয়ে রেখে সে নিজে আর আসেনি। তার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সে ছেলে মেয়েদের প্রায়ই একলা জ্যানেটকে আমার সঙ্গে দেখা করতে পাঠাতো। তারা কখনো কিছু চাইতো না। তারা আসতো আর পিছনের বাগানে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত না আমার চোখ পড়ত তাদের উপর। তারপর আমার প্রশ্নগুলোর উত্তর দিত খুব মৃদু কণ্ঠে। তাদের বড়সড় চোখের দৃষ্টি আমার মুখের উপর ন্যস্ত না করে অন্য যে কোনো জিনিসের উপর ন্যস্ত করে। হ্যাঁ, তাদের মায়ের পায়ের অবস্থা ভালো নয়। না, ঠিক আগের মতোই আছে। না, সে কাচবার জন্য কাপড় বাড়িতে আর নিয়ে যেতে পারে না। হ্যাঁ, তারা এখনো স্কুলে যাচ্ছে। আমার সর্বদাই মনে হতো তারা যেন অপ্রস্তুত বোধ করছে। আমি যে তাদের অপ্রস্তুত করছি তা নয়, তারা যেন আমার জন্য অপ্রস্তুত বোধ করছে। তাদের মুখগুলো যেন জানে যে এইসব একই প্রশ্ন জিজ্ঞাসা করা ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ তাদের জীবনের প্রকৃত অবস্থা আমার অজানা। আমার কল্পনার অতীত, আর সেই জন্যই আমার প্রশ্নের অতীত। সাধারণত তাদের প্রত্যেকের জন্য একটা করে কমলা থাকতো, আর থাকতো পুরনো কোনো জামা বা পুলোভার যা বাড়ির অনির্ণীত কিন্তু স্বেচ্ছাচারী মানের থেকে অজান্তে পিছলে নিজেই পড়ে গেছে। বহুদিন তারা আসেনি। আমি অন্যান্য নেটিভ মেয়েদের প্রশ্ন করতাম, সারা কেমন আছে? তোমাদের সঙ্গে কি সারার দেখা হয়েছে? ওরা তাকে বিশেষ পছন্দ করতো না। তারা সংক্ষেপে বলতো, জানি না, শুনেছি সে অসুস্থ, ওর পায়ের অবস্থা খারাপ। সারার স্বামীর কাজ নেই। আমার পরিচারিকা একদিন মন্তব্য করেছিল, রান্নাঘরের টেবিলটা ঘষে মেজে পরিষ্কার করতে করতে। কাজ নেই, সে কথা কি কথা? আমি বলেছিলাম, তাহলে ওদের চলছে কি করে? সারার পায়ের অবস্থা খারাপ, সে কাজ করতে পারছে না। ক্যারোলাইন বলেছিল ঔদাসীন্য দেখিয়ে। আমি জানি, আমি বলেছিলাম, কিন্তু ওদের পেট তো চালাতে হবে। বাচ্চা ছেলেটা কাজ করছে। ক্যারোলাইন মন্তব্য করেছিল, পিছনের ওই ডেয়ারিতে ও কাজ করে। তার কথার মর্ম হলো ছেলেটা হ্যাটলির রুম পরিষ্কার করে, ঘর ধোয়। আমি তাকে বলেছিলাম, এবার যখন সে লোকেশনে যাবে
তখন যেন সারার সঙ্গে গিয়ে দেখা করে। তাকে আমি কোনোভাবে সাহায্য করতে পারি কিনা সেটা যেন সে জেনে আসে। সে ফিরে এসে বলেছিল সারার স্বামী আর একটা কাজ পেয়েছে। আগের কাজটার পক্ষে তার বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছিল। এখন সে একটা ছোটখাটো কাজ পেয়েছে। সারাকে সাহায্য করার জন্য আমি কি কিছু করতে পারি? আমি জিজ্ঞাসা করেছিলাম। তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে? ক্যারোলাইন আমার দিকে চোখ তুলে তাকিয়েছিল। ওর স্বামী আর একটা কাজ পেয়েছে। সে ধৈর্য সহকারে বলল, যেন কোনো কথা একবার বললে সেটা বোঝাবার ক্ষমতা আমার নেই। এক মঙ্গলবার সকালে ক্যারোলাইন পিছনের বারান্দায় তার ইস্ত্রি করার কাজ ছেড়ে এসে আমায় বলেছিল সারার মেয়ে এসেছে বাগানে। সঙ্গে সঙ্গে সে আবার তার ইস্ত্রি করার কাজে ফিরে গিয়েছিল। একটা মরিচ গাছের নিচে জ্যানেট দাঁড়িয়েছিল। আস্তে আস্তে তার নগ্ন পাটা পাথরের উপর দোমড়াচ্ছিল। তার দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয়েছিল সে নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করেছিল। শেষ পর্যন্ত না ক্যারোলিন তাকে দেখতে পেয়েছে। এবার সে বলল, সুপ্রভাত মা ঠাকুরুন। তারপর পায়ের দিকে তাকাতে তাকাতে অনিচ্ছার সঙ্গে সিঁড়ির কাছে এগিয়ে এলো। এখন আর সে বাচ্চা একটা মেয়ে নয়। ছেলেবেলাকার সুগোল পেট এখন কটির বক্ররেখার সমান হয়ে গিয়েছিল। আর একটা খুবই খাটো আটসাট জার্সি তার কম্পমান নবদত বুক দুটোর উপর দিয়ে তুলে ধরেছিল। জার্সিটা ময়লা, কনইয়ের কাছে ছেঁড়া। তার ছোট্ট কান দুটিতে একটা করে চকচকে গোলাপি কাচের টুকরো দেওয়া পিতলের দুল। ঘাড় কাত করে সে আমার দিকে তাকিয়েছিল। জ্যানেট, আমি শুনলাম তোমাদের অনেক ঝামেলা গেছে। এখন আমাকে একজন শিশুর সঙ্গে কথা বলতে হবে না, এই কথা মনে করে আমি বলেছিলাম। হ্যাঁ মা ঠাকুরুন, সে বলেছিল খুবই মৃদু কণ্ঠে। কণ্ঠস্বর এখনো এক শিশুরই ছিল। তোমার বাবার চাকরি গেছে? আমি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ মা ঠাকুরুন, সে বলেছিল সারার মতো ধীরে ধীরে মাথা নেড়ে। বেশ ঝামেলা হয়েছিল আর রবার্ট কাজ করছে। আমি জিজ্ঞাসা করেছিলাম। ডেয়ারিতে সে বলেছিল। আর নিজের পায়ের দিকে তাকিয়েছিল। ফ্যালিসিয়া কি কোথাও একটা কাজ করতে পারে না? তার মেয়ের বাচ্চার কাজ করার ব্যাপারে সারার ভীতির কথা মনে পড়ায় আমি পরামর্শ দিয়েছিলাম। সে তো চলে গেছে মা ঠাকুরুন, মেয়েটি ক্ষীণস্বরে বলেছিল। সে কি করছে? ভালো করে শোনার জন্য আমি ভ্রু কুঞ্চিত করলাম। সে তো ওয়েলায়েস ফন্টেন এ চলে গেছে মা ঠাকুরুন। সে এত ক্ষীণস্বরে বলল যে আমি কথাটা প্রায় ধরতেই পারলাম না। তার তো বিয়ে হয়ে গেছে মা ঠাকুরুন। বটে, তাহলে ভালোই হয়েছে। তাহলে তো খুবই ভালো হয়েছে, তাই না? আমি হাসলাম। তোমার মা নিশ্চয়ই খুবই খুশি হয়েছেন। সে নীরব হয়ে রইল। জ্যানেট, তাহলে জ্যানেট, তুমি একাই এখন বাড়িতে আছো? এখনো স্কুলে যাচ্ছ তো? এখনো কি শিক্ষিকা হতে চাও? হ্যাঁ? আমি নিশ্চিত ছিলাম এবার সে হাসবে, চড়া গলায় বলবে। সেটা মনে হচ্ছিল মিলিয়ে যাচ্ছে, তাকে মুছে ফেলতে আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। আমি বাড়িতে থাকি মা ঠাকুরুন, সে লজ্জিতভাবে বলেছিল। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে মার কাছে থাকি। কণ্ঠস্বর পালিয়ে যাচ্ছে, নীরবতার মধ্যে পালিয়ে যাবার জন্য ছটফট করছে। তার মানে তুমি বলছো যে তুমি সব সময় বাড়িতে থাকো জ্যানেট? আমি চড়া গলায় বললাম। আমি আমার মায়ের কাছে থাকি। মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ। মা আর হাঁটাচলা করতে পারে না।
তার মানে তুমি বলছো যে তুমি আর মোটেই স্কুলে যাও না? তুমি শুধু তোমার মাকে দেখাশোনা করো? হ্যাঁ মা ঠাকুরুন। সে বলেছিল, বড় বড় চোখে তার পায়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সে মুখ তুলে আমার দিকে তাকিয়েছিল, নিস্পৃহভাবে, অকপটে, যেন সূর্যের দিকে তাকিয়েছিল, চোখ ধাঁধিয়ে গেছে। আমি বললাম তখনও সেই চড়া গলায়, 1 মিনিট দাঁড়াও জ্যানেট, তোমার জন্য একটা জিনিস আছে। মনে হচ্ছে আমার কাছেই আছে। আমি বাড়ির মধ্যে পালিয়ে গেলাম, আলমারির কাছে ধেয়ে গিয়ে একটা পোশাক আর একটা স্কার্ট টেনে বার করলাম। তারপর সেগুলো গোল করে একটা বান্ডিল পাকালাম। হলের মাঝামাঝি এসে শোবার ঘরে ফিরে এলাম আর আমার মানিব্যাগ থেকে 5 শিলিং বার করলাম। সে তখনও বাগানে সে একই ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল। মনে হচ্ছিল সে যেন জানেই না সে কোথায় রয়েছে। তাকে আমি বান্ডিলটা দিলাম এই বলে, এই যে, মনে হয় এগুলো তোমার ঠিক হবে জ্যানেট। তারপর পয়সাটা সে এক টুকরো কাপড় বেঁধে নিল আর জামাগুলো আবার ভাঁজ করলো। ঠিক কি যে করবে ভেবে না পেয়ে আমি খানিকক্ষণ বাগানেই রয়ে গেলাম। বারান্দার জানালা দিয়ে ক্যারোলাইন আমার দিকে তাকিয়েছিল। ক্যারোলাইন! আমি হঠাৎ ডাক দিলাম, ক্যারোলাইন, জ্যানেটকে একটু চা দেবে কি? ক্যারোলাইন 11টার আগে কখনো প্রাতরাশ করে না। সময় হয়ে গিয়েছিল। কয়েক মিনিট বাদেই যখন রান্নাঘরে গেলাম, দেখলাম জ্যানেট টেবিলের পাশে বসে বড্ড একটা চায়ের মুখে বড় একটা চায়ের মগে মুখ দিয়েছে। তার সামনে রয়েছে 3 টুকরো রুটি আর জ্যাম। আমি বললাম, ঠিক আছে তো জ্যানেট? সে মগের থেকে মুখ সরিয়ে হাসল, খুবই ক্ষীণভাবে, খুবই লজ্জিতভাবে তার চোখ দিয়ে। আমি শুনতে পাচ্ছিলাম ক্যারোলাইন তার সঙ্গে কথা বলছে। শেষকালে ক্যারোলাইন আমার কাছে এসে বলল, ও এখন যাচ্ছে। আবার সে বাগানে দাঁড়িয়েছিল, তার বান্ডিলটা হাতে করে। আমি হাসি মুখে বেরিয়ে এলাম। তার জন্য অনেক ভালো বোধ করছিলাম। বিদায় জ্যানেট, আমি বললাম। আর তোমার মাকে বলো আমি আশা করছি সে ভালো হয়ে যাবে। আর তুমি আবার আসবে আর এসে বলবে সে কেমন আছে, ঠিক তো? কোনো উত্তর মিলল না। হঠাৎ দেখলাম সে নিজেকে সংযত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। দেখলাম দারুণভাবে সে কাঁদতে চাইছে। চোখের জলে তার সমস্ত শরীর মনে হচ্ছিল যেন ফুলে উঠেছে। চোখের সেই জল এসে ঠেলা মারছে তার চোখ দুটোই। তার চোখগুলো বিশাল থেকে বিশালতর হয়ে গেল, আরো নিষ্প্রভ হয়ে গেল। আর তারপর শুরু হলো তার কান্না। আর নাক চোখ দিয়ে ধারা বইতে লাগলো। সে ফোঁপাতে ফোঁপাতে হেঁচকি তুলে প্রচণ্ড ভাবে কাঁদতে লাগলো। কি হলো জ্যানেট? আমি বলেছিলাম কি হলো? কিন্তু সে শুধু কেঁদেই চলল। তার অশ্রুসিক্ত বাহু সে তার চোখের জল ঠেকাবার চেষ্টা করছিল। লজ্জার তাড়নায় সে চতুর্দিকে তাকাচ্ছিল, কোথাও গিয়ে চোখের জল মুছবে বলে। বেশ জোরে নাক টানল সে, ঢোক গিল, ঢোক গিলল, কিন্তু কোনো কিছুই খুঁজে পেল না। বান্ডিলটা ছিল, কিন্তু সেটা সে কি করে ব্যবহার করতে পারে? ওর মধ্যে কি করে চোখের জল ফেলতে পারে আমার সামনে? কিন্তু হয়েছে কি বাছা? আমি বললাম, খারাপ কিছু ঘটেছে কি? কেঁদো না তুমি। খারাপ কিছু ঘটেছে কি আমাকে বলো। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু দীর্ঘ একটা অশ্রু মায়া কম্পিত শ্বাসে তার কণ্ঠস্বর হয়ে গেল, আমার মা খুবই অসুস্থ। অবশেষে সে বলল। আবার সে কাঁদতে আরম্ভ করল। কান্নার দমকে তার ফোঁপানিতে তার মুখটা বিকৃত হয়ে গেল। প্রচণ্ড ভাবে তার সিক্ত বাহু দিয়ে সে তার নাক ঘষতে লাগলো। তার জন্য আমি কি করতে পারি? কি করতে পারি আমি? এই নাও, আমি বললাম,
এই যে এটা নাও, তাকে আমার রুমালটা দিলাম। ভালো থাকুন সবাই।